ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। কক্সবাজার ও চট্টগ্রামে 10 নম্বর মহাবিপদ সংকেত, আঘাত হানতে পারে কাল সকালে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি। নিরাপদ স্থানে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতেছি আর কি। শোনা মাত্রই আমরা প্রস্তুত হচ্ছি যাত্রীকেন্দ্রে আশ্রয়স্থলে যাওয়ার জন্য। চট্টগ্রাম এবং কক্সবাজারের নিকট দিয়ে হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চল সমূহ অতিক্রম করে যাবে। সব ধরনের নৌযান চলাচল বন্ধ, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজনকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগের 3 দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত। আগের ও পরের 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। 8 অ্যামিকাস কিউরির 7 জনই বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে দেওয়ার বিপক্ষে, অপরজনের মত নিজেদের স্বার্থেই ষোড়শ সংশোধনী বাতিল করেছে বিচার বিভাগ। 2 দিনব্যাপী IAEA সম্মেলনে অংশ নিতে ভিয়েনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে। ধর্মীয় উস্কানির মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো 31 বারের মতো। 1 আগস্ট পরবর্তী দিন ধার্য। এবং জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করছে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দল। আসছে বিদেশি সাহায্য, বলছেন বিশ্লেষকরা। নিশ্চিত নয় পুলিশ, জানালেন আইজিপি। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারের 10 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি কাল ভোর নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বাসিন্দারা। দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকায় বাতিল করা হয়েছে ডাক্তার ও কর্মকর্তাদের ছুটি। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় মোরা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে কক্সবাজার, চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। জোয়ারের পানি বাড়ায় এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকায়। মাইকিং করে জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল কমবে না, ততক্ষণ পর্যন্ত সাগরে যাওয়া যাবে না। নিরাপদ স্থানে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতেছি আর কি। শোনা মাত্রই আমরা প্রস্তুত হচ্ছি যাত্রীকেন্দ্রে আশ্রয়স্থলে যাওয়ার জন্য। আমাদের এই প্রত্যেক টিমে এই 5 জন করে ফার্স্ট এডার আছেন এবং সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য 10 জন করে আছে। টোটাল 15 জনের একটা টিম। 538টি আশ্রয় কেন্দ্রে আমাদের প্রায় 5 লক্ষ লোকের মতো আশ্রয় নিতে পারবো, সেটা আমরা প্রস্তুত করে ফেলেছি। ঘূর্ণিঝড় মোরার আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের সব ডাক্তার ও কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন। চট্টগ্রাম বন্দরে নতুন করে কোনো জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। ডাক্তার, নার্স, কর্মচারী এবং মাঠ কর্মচারী যা আছে সবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকারের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে যার যার কর্মস্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করতে বলা হয়েছে। পটুয়াখালীতে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, সেই সঙ্গে রয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা থেকে সব সাইক্লোন শেল্টার সেন্টার প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোরার প্রস্তুতি হিসেবে মোংলা উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বন্দর কর্তৃপক্ষ থেকে 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্দরে 9টি জাহাজে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সোমবার দুপুরের পর থেকে বরগুনার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাস শুরু হয়। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে টানানো হয়েছে লাল পতাকা।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে সব রুটে দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। বরিশালে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছেন ৬,১৫০ জন স্বেচ্ছাসেবক। ২৩৬টি সাইক্লোন সেন্টার বরিশাল জেলায় রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে। স্কুল কলেজ শিক্ষকবৃন্দ রয়েছেন, বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল এবং এনজিও প্রতিনিধিবৃন্দ রয়েছে। সবাই আমরা সচেতন হয়েছি। ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ স্বপ্না। সময় যত যাচ্ছে ততই কিন্তু কাছে চলে আসছে ঘূর্ণিঝড় মোরা। এখন কিন্তু অনেকটাই কাছে বলা যায়। ঘূর্ণিঝড় মোরাটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৩৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি, আর কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৩০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমি যদি একটু আপনাদেরকে জানাই, আমরা স্বাভাবিক সময়ে সমুদ্রে যেরকম অবস্থা দেখি, জোয়ার থাকে, বাতাস থাকে, কিন্তু আজকে কিন্তু এখানকার চিত্রটা সম্পূর্ণ বিপরীত। এখানকার যারা উপকূলীয় এলাকায় বসবাস করে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি আজকে কিন্তু সমুদ্র কিন্তু অনেকটাই শান্ত। সেক্ষেত্রে সকাল থেকে তো যখন কোনো বড় ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু সমুদ্র এমন রূপ ধারণ করে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে এখানকার আবহাওয়া অফিস যারা আছেন, যাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে মধ্যরাত থেকেই বা রাত কিছুক্ষণ পর থেকে হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এবং ভোরবেলা কিংবা সকালে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে যারা উপকূল এলাকায় বসবাস করে, বিশেষ করে বাঁশখালী, আনোয়ারাই যারা উপকূলবর্তী এলাকায় লোকজন বসবাস করে, এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকতের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু সবাই যাতে নিরাপদ দূরত্বে লোকজনকে সরিয়ে নিয়ে যায় সেই কাজটি তারা করছেন। আর আমি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার কথা যদি একটু বলি, এখানে গতবার রোয়ানিতে কিন্তু প্রচন্ড আঘাত, এখানে প্রচন্ড ঘরবাড়ি নষ্ট হয়েছিল, এখানে যে দোকানপাট রয়েছিল সেগুলো নষ্ট হয়েছিল। তো সেক্ষেত্রে এবার তারা অনেক আগে ভাগেই কিন্তু সেক্ষেত্রে সেই প্রস্তুতি তারা নিয়েছে। ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে তারা নিরাপদ দূরত্বে চলে যাবে। তো চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। স্বপ্না। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম থেকে ৩৮৫ ও কক্সবাজার থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। কাল সকাল নাগাদ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ কথা জানান। ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকাতে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে 4 থেকে 5 ফুট বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে অগ্রসর হতে হতে আজকে সন্ধ্যা নাগাদই হয়তো এর অগ্রভাগের প্রভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত কিংবা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে অগ্রসর হতে হতে আগামীকাল সকাল নাগাদ আমাদের আশঙ্কা যে এটি চট্টগ্রাম এবং কক্সবাজারের নিকট দিয়ে হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলসমূহ অতিক্রম করে যাবে। ঘূর্ণিঝড় মোরার সম্ভাব্য আঘাত মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সার্বক্ষণিক তদারকির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আগামীকাল সকাল 6টা নাগাদ চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এই উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সবাই সতর্ক আছে। তার কার কি চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত বরাদ্দ দিয়ে রেখেছি। আমরা জেলা প্রশাসকদের এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে বলেছি জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। যতক্ষণ তারা থাকবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব এবং এরপরে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। সন্ধ্যার সময় আরো থাকছে। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আগামী বছরের জুনে বাণিজ্যিক ব্যবহার শুরু।
দুর্ঘটনা রোধ এবং সড়ক যোগাযোগে চাপ কমাতে ঈদের আগের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রোজার শুরুতেই বেশ কিছু সিদ্ধান্ত এবং সুপারিশ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ যাত্রা নির্বিঘ্নে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব জানান। প্রতি ঈদে দুর্ভোগার মরণ ফাঁদে পরিণত হয় দেশের সড়ক মহাসড়কগুলো। যদিও ঈদের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তৎপর থাকে, কিন্তু পথের দুর্ভোগ কমে না কিছুতেই। এ কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তরফে এবার রোজার শুরুতেই নেওয়া হলো ঈদ যাত্রার প্রস্তুতি। সোমবার সকালে বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এ সংক্রান্ত মতবিনিময় সভায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন মন্ত্রী। যানজট কমাতে ঈদের আগে 3 দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। মন্ত্রী জানান, পরিবহনগুলো যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য মহাখালী, গাবতলী ও সায়দাবাদ টার্মিনালে সক্রিয় থাকবে ভিজিল্যান্স টিম। ঢাকা থেকে বের হওয়া এবং প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন ব্যবস্থাপনা আনসার সদস্য নিয়োগ করা হবে পুলিশকে সহায়তা করার জন্য। মহাসড়কে যাত্রীচাপ কমাতে গার্মেন্টসগুলো ভিন্ন ভিন্ন দিনে ছুটি ঘোষণার অনুরোধ জানান মন্ত্রী। ঈদের আগে 7 দিন এবং ঈদের পর 7 দিন সিএনজি স্টেশন সমূহ 24 ঘন্টা খোলা রাখার জন্য জ্বালানি খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রী আরও জানান, 22টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা এবং সব ধরনের অযান্ত্রিক যান চলাচল কঠোর হাতে দমন করা হবে। কিছু সিদ্ধান্ত নিয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 2:45টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ এই ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন সহ 3 বাহিনীর প্রধানগণ। 2 দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী মঙ্গলবার বিশ্ব পরমাণু সংস্থা IAEA এর 60 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অধিবেশনে অংশ নেবেন। এছাড়া এই সফরে IAEA এর বিভিন্ন পার্শ্ব এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে 31শে মে বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। দর্শক, এই মুহূর্তে ভিয়েনায় আছেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রীর সফর নিয়ে তিনি জানাবেন বিস্তারিত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। হাফসা, আপনি জানেন যে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে টেকনিক্যাল কোঅপারেশনের যে কনফারেন্স, সেই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য কিন্তু উনি এরই মধ্যে অস্ট্রিয়ার ভিয়েনাতে এসে পৌঁছেছেন এবং আমরা জানতে পেরেছি যে ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি এখানকার স্থানীয় সময় বেলা 2:30টায় তিনি অবতরণ করেছেন এবং তার যে গাড়ি বহর, অর্থাৎ সেই গাড়ি বহর কিন্তু আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়েই তার গাড়ি বহর ঠিক হোটেল ইম্পেরিয়ালে এসে পৌঁছাবে এবং এই হোটেল ইম্পেরিয়ালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 2 দিন এখানে অবস্থান করার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি এবং এটি চূড়ান্ত হয়েছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে মোড়টিতে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়েই প্রধানমন্ত্রীর গাড়ি বহর এই হোটেল ইম্পেরিয়ালে এসে পৌঁছাবে এবং প্রধানমন্ত্রীর যে কর্মসূচি এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বেশ কিছু সময় এখানে অপেক্ষা করবেন, কিছুটা বিশ্রাম নেবেন এবং বিশ্রামের পরপরই কিন্তু আজ থেকেই তার কর্মসূচি শুরু হবে এবং এই 2 দিনের মধ্যে কিন্তু 2 দিনের যে সফর, সেই সফরের 2 দিনই চূড়ান্তভাবে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজ সন্ধ্যা নাগাদ, অর্থাৎ এখানে এখন স্থানীয় সময় বলা চলে যে বেলা 3টার কিছু বেশি বাজে এবং এখানে সন্ধ্যা 7টা নাগাদ, অর্থাৎ এখানকার যে সময় সেই সময় অনুযায়ী সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার একটি আয়োজন করা হয়েছে। হোটেল গ্র্যান্ড নামে একটি আয়োজন রয়েছে এখানে, সেই হোটেল গ্র্যান্ডেই সেই অনুষ্ঠানটি হবে এবং এখানে অস্ট্রিয়াতে যারা প্রবাসী বাংলাদেশে রয়েছেন এবং এখানে আওয়ামী লীগের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের পক্ষ থেকে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হবে এমনটি আমরা জেনেছি এবং সেই আয়োজনের কিছু অংশ আমরা লক্ষ্য করেছি যে
এই আয়োজনের জন্য এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে বাংলাদেশিরা এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য। আর পাশাপাশি যদি জানাই যে আগামীকাল সেই সম্মেলন শুরু হতে যাচ্ছে এবং সেই সম্মেলনের উদ্বোধনী পর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এখানকার স্থানীয় সময় বেলা 9:30টায় সেই উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কিছু রাষ্ট্রের প্রধানরা, বিশেষ করে রাষ্ট্রপতিরা সেখানে যোগ দেবেন আমরা এমনটি জেনেছি। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে টেকনিক্যাল কোঅপারেশন অর্থাৎ টেকনিক্যাল কোঅপারেশনের যে কনফারেন্স রয়েছে সেই কনফারেন্সের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার পাশাপাশি কিন্তু অস্ট্রিয়ার যে প্রেসিডেন্ট রয়েছেন আলেকজান্ডার ভ্যান ডেল ব্যালেন, এবং আলেকজান্ডার ভ্যান ডেল ব্যালেনের সঙ্গেও কিন্তু তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং দ্বিপক্ষীয় বৈঠক শেষে আমাদেরকে একটি প্রেস কনফারেন্সেরও করা হবে এমন তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রীর ভিয়েনা সফরের সর্বশেষ। নতুন কোনো তথ্য যোগ হলে আমরা আবারও আপনাদের সঙ্গে যোগ হব এবং জানিয়ে দেব সর্বশেষ অবস্থা। হাফসা, এই ছিল ভিয়েনা থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী সফরের আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রীর ভিয়েনা সফর নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। 8 অ্যামিকাস কিউরির মধ্যে 7 জনই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দিয়েছেন। এই আইনজীবীদের মতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে। আর বিপক্ষে মত দেয়া আইনজীবী আজমালুল হক কিউসির মত, বিচার বিভাগ নিজের স্বার্থেই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করেছে। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, নিজের স্বার্থে নয়, জনগণ ও সংবিধান রক্ষার কাজ করছে বিচার বিভাগ। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে 9 কার্যদিবস ধরে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে কিনা তা নিয়ে চলছে এ শুনানি। শুনানিতে আদালত কর্তৃক নিয়োগ পাওয়া 12 জন অ্যামিকাস কিউরির মধ্যে 8 জন তাদের মতামত দিয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন সহ 7 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মতামত দেন। আর পক্ষে মত দিয়েছেন সিনিয়র আইনজীবী আজমালুল হক কিউসি। যারা অ্যামিকাস কিউরি তারা বলতে চান যে বিচারপতিদের যে তদন্ত এবং তাদের ব্যাপারে সিদ্ধান্তটা এটা বিচার বিভাগের কাছেই থাকা উচিত। আজমালুল হোসেন আমাদের সমর্থন করেছেন। পার্লামেন্ট এই সংশোধন করে মূল সংবিধানে ফিরে গেছে। মূল সংবিধানে ফিরে গেলে আর তো কারো কোনো কথা বলার প্রশ্ন থাকে না। বাতিলের পক্ষে মত দেয়া 2 জন জানালেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে তা হবে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার সাথে সাংঘর্ষিক। এটা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করছে, সেটাও একটা সংবিধানের মৌলিক কাঠামোর একটা দিক। সেই কারণে তারা বলেছে সংবিধান এর প্রাধান্য। স্বাধীনতাটা বিচার বিভাগের নিজস্ব প্রয়োজন নয়, জনগণের অধিকার সুরক্ষার জন্য এই দাবিটা প্রয়োজন। সেজন্য আমি নতুন একটা কথা তুলেছি যে বিচার বিভাগের এই স্বাধীনতা শুধু বেসিক স্ট্রাকচার নয়, এটা মৌলিক অধিকারও বটে। মঙ্গলবার সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী সহ বাকি 4 অ্যামিকাস কিউরির বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। গত বছরের 5ই মে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস 200 ফুট গভীর খাদে, নিহত 6, আহত অন্তত 20 জন। ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 1 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম এস.এম. মাসুদ জামান প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 31 বারের মতো পেছালো। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2014 সালের 14 অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উস্কানিমূলক বক্তব্য দেন বেগম জিয়া। এ ঘটনায় জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে 2014 সালের 21 অক্টোবর একটি নালিশি মামলা করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 2014 সালের 21 অক্টোবর আদালত মামলাটি শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দেন।
রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর শপিং মলগুলোতে অনেকেই এসেছেন ঈদের কেনাকাটা সারতে। বিক্রেতারা জানিয়েছেন এখনো জমে ওঠেনি ঈদ বাজার। বেশিরভাগই আসছেন এবারের ঈদ বাজারের কালেকশনগুলো দেখতে। তাই বিক্রেতারাও রোজার শুরুতেই দোকানে তুলেছেন বাহারি ডিজাইনের পোশাক সামগ্রী। এদিকে ভিড় এড়িয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য শপিং মলগুলো বেছে নিচ্ছেন অনেক ক্রেতা। তারা বলছেন অনেক ধরনের মডেল যাচাই করে ভালো মানের পণ্য কিছুটা সাশ্রয়ী দামে পাওয়া যায় রমজানের প্রথম দিকেই। এখন শুরুর দিকে তাই টুকটাক কিনছি, দেখছি কেমন কাপড় চোপড় আসছে, ডিজাইন দেখছি। থ্রি পিস, তারপর লং ড্রেসগুলা, আর তারপর যে কোটি ড্রেসগুলো যে এগুলাই কিনা হচ্ছে। মাত্র তো শপিং শুরু করলাম, আশা করি ভবিষ্যতে আরো ভালো পাবো। কেবল তো শুরু, আর রিজনেবল প্রাইস, ভালো কালেকশন ভালো। আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে, তো কাস্টমার হালকা পাতলা আছে, তো 5 থেকে 10 হাজার পরে ইনশাল্লাহ আমার মনে করি আশাবাদ হবো বেচাকিনা ভালো হবে। বেচাকিনি অনেক বড় বড় সামনে, এখন মনে মালের কালেকশন মনে নতুন নতুন আনতেছি, এখন মনে করে আসবে আরো নেক্সটে আরো আসবে নতুন নতুন। দর্শক, ঘূর্ণিঝড় মোরার সবশেষ অবস্থা নিয়ে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন আবহাওয়া অফিসের পরিচালক শামসুদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ধীরে ধীরে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে এবং পরিশেষে এটি বাংলাদেশের যে পার্শ্ববর্তী ভারতীয় দেশ অঞ্চলসমূহ মণিপুর এবং মিজোরাম পর্যন্ত এটি অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আসলে বৃষ্টিপাতের বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের অন্য অন্য অঞ্চল ঢাকা সহ উত্তরাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার অন্যদিকে বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন এবং টেকনাফ, এমনকি উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চলে, সেখানেও ভারী বর্ষণ হতে পারে এবং ওই ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে ভূমিধসের সম্ভাবনাও রয়ে গেছে। এই ধরনের বৃষ্টি ভেজা আবহাওয়া এই ঘূর্ণিঝড় পরবর্তী কতদিন থাকতে পারে? এই ধরনের আবহাওয়া ঘূর্ণিঝড় অতিক্রম করার পরে 2 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নদী বন্দরগুলোর জন্য, ইনল্যান্ড রিভার পোর্টের জন্য কোনো সতর্কতা? হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের সমস্ত প্রক্রিয়া সময় মতো সম্পন্ন হয়েছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে আগামী ডিসেম্বরের প্রথম অথবা শেষ সপ্তাহে আমেরিকার ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, সম্প্রতি ভারত থেকে উৎক্ষেপিত সাউথ এশিয়ান স্যাটেলাইটে প্রাপ্ত সুবিধা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। 2015 সালের 12 নভেম্বর চুক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাঠামো, উৎক্ষেপণ, ভূমি ও মহাকাশে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকছে ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস কোম্পানির হাতে। তবে নির্মাণ শেষে এটি উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কোম্পানি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফলে বাংলাদেশ শুধু অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্ব স্যাটেলাইট ক্লাবেই প্রবেশ করবে না, একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তের ছবি তোলা, আবহাওয়া চিত্র, স্যাটেলাইট টিভি দেখতে বেতার তরঙ্গ পরিচালনা সহ বিভিন্ন সুবিধা পাবে। সম্প্রতি নির্মাণ কাজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল ঘুরে এসেছে যুক্তরাষ্ট্র। নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সন্তোষের পাশাপাশি আগামী ডিসেম্বরেই এটি উৎক্ষেপণের ব্যাপারে প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কিন্তু সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ, সময় মতোই শেষ, পরীক্ষাটুকু বাকি আছে। আমরা আশা করছি হয় ডিসেম্বরের প্রথম দিকে অথবা ডিসেম্বরের শেষের দিকে, কিংবা যদি আবহাওয়ার পূর্বাভাস বা এয়ারের পার্টিকেলস তারা পরীক্ষা করে, সেই ক্ষেত্রে আমরা হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে যেতে পারি। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখন প্রয়োজনীয় কিছু পরীক্ষা শেষ হলেই এটি পুরো প্রস্তুত হবে উৎক্ষেপণের জন্য। স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে আগামী বছরের জুন থেকে। আমরা অবশ্যই আমাদের নিজস্ব সার্ক স্যাটেলাইটের এই দুটো ট্রান্সপন্ডার আমরা কিভাবে ব্যবহার করব বা এই সুবিধাটা কতটুকু গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব, এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি। কিন্তু আমরা আমাদের দেশের কিন্তু মনে রাখতে হবে 20টা ট্রান্সপন্ডার শুধুমাত্র বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য আলাদাভাবে রাখা আছে। প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইটটির মেয়াদ ধরা হয়েছে 15 বছর। এরপর ক্রমান্বয়ে আরো 2টি স্যাটেলাইট নির্মাণ কাজে হাত দেবে বাংলাদেশ। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো অর্থায়ন করছে জঙ্গি সংগঠনগুলোকে।
এছাড়া বিদেশি সাহায্য পাচ্ছে তারা। জঙ্গি অর্থায়ন সম্পর্কে এমন মত নিরাপত্তা বিশ্লেষকদের। তবে পুলিশ মহাপরিদর্শক বলছেন, জঙ্গি অর্থায়নের উৎস সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে 1992 সালে হুজুবির আনুষ্ঠানিক গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের প্রথম পর্ব দাওয়া স্তরের শুরু। এরপর গত 1.5 দশকে দ্বিতীয় স্তর ইদাদ অতিক্রম করে এখন তৃতীয় ও চতুর্থ স্তর রিবাদ ও কিলালের মাঝে কোনো এক পর্যায়ে অবস্থান করছে বাংলাদেশি জঙ্গিবাদ। এছাড়া জঙ্গিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে নব্য জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম, এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে একটি গোয়েন্দা সূত্র। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে মিলেছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। এসব অস্ত্র গোলাবারুদ সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম চালাতে প্রয়োজন বিপুল অর্থ। এসবের উৎস কি, প্রশ্ন ছিল পুলিশ প্রধানের কাছে। আমরা যাদেরকে গ্রেফতার করি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা যে লোকের নাম বলে যে আমাকে অমুক দিয়ে যায়, সেটা অলিক বস্তু, তো এর বেশি তারা কিছু বলতে পারে না। কারা যে ফাইন্যান্স করে এটা আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট পাইনি। টাকার উৎস জঙ্গিরা কোথা থেকে পায় সেটা একেবারে সরাসরি প্রমাণ আমরা হাতে হাতে ধরা পড়েছে। সেটা পাকিস্তান এই জঙ্গি টাকা দিচ্ছে। দেশে জঙ্গিবাদের বিস্তার ও অর্থায়নের পেছনে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির জোরালো ভূমিকা আছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই জঙ্গিবাদের মূল গোড়া তো জামাতের রাজনীতি। তো জামাতের যে অর্থনৈতিক যে সাম্রাজ্য রয়েছে সেখানে কিন্তু এই সরকার চেষ্টা চালিয়েও খুব বেশি যে নিয়ন্ত্রণে আনতে পারছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। যারা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সদস্য ছিল, সমর্থক ছিল, তাদের ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য ছিল, এগুলো তো আমাদের কিছু কিছু জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাদের কিছু পরিচয় পাওয়া গেছে। তবে দুজনেই মনে করেন দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে আইনি তৎপরতার পাশাপাশি প্রয়োজন সমাজের সব স্তরের মানুষের সচেতনতা এবং সামাজিক ঐক্য গড়ে তোলা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গেল 6 মাসে 15টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 65 জঙ্গি। গ্রেফতারও হয়েছেন অনেকেই, কিন্তু ঠেকানো যাচ্ছে না তাদের বিস্তার। আর তাই বিশ্লেষকদের পরামর্শ, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ রোধ করতে হলে বন্ধ করতে হবে তাদের অর্থনৈতিক উৎস, সেই সঙ্গে বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ফেনী থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস বারৈরহাট খাগড়াছড়ি সড়কের নয়াটিলার এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে 200 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতির খবর। দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে 2 উইকেটে হেরেছিল টাইগার। মূল আসর শুরু আগে শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিতে প্রস্তুত মাশরাফি বাহিনী। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দীর্ঘমেয়াদী প্রস্তুতির সুযোগ পেয়েছে টাইগাররা। সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ও পেয়েছে মাশরাফিরা। সেই আসরের প্রথম ম্যাচটি স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পণ্ড না হলে শিরোপাও জিততে পারত টাইগাররা। তবে সেই সিরিজের পর মূল আসরের আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করার পর হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও কোন অংশে ছাড় দিতে রাজি নয় হাথুরু সিংহের শিষ্যরা। শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে তাই ভালো কিছু করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে বদ্ধপরিকর টাইগাররা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। কক্সবাজার ও চট্টগ্রামে 10 নম্বর মহাবিপদ সংকেত। আঘাত হানতে পারে কাল সকালে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি। ঈদের আগের 3 দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত। আগের ও পরের 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। 8 অ্যামিকাস কিউরির 7 জনই বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে দেওয়ার বিপক্ষে। অপরজনের মত, নিজেদের স্বার্থে ষোড়শ সংশোধনী বাতিল করেছে বিচার বিভাগ।
2 দিনব্যাপী IAEA সম্মেলনে অংশ নিতে ভিয়েনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এবং ধর্মীয় উস্কানির মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো 31 বারের মতো। 1 আগস্ট পরবর্তী দিন ধার্য। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।